বিভ্রান্তকারীরা সুযোগ পেলে ক্ষতি হবে জনগণের, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন তারেক রহমান। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম। খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন সরকার প্রধান। জ্বালানির উৎস বাড়ানোর তাগিদ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কমিশনের। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশ্বাস ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বিদেশ যাত্রার চেষ্টা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার খলনায়ক ডন। কারাগারে পাঠালেন আদালত। এবং 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে 42 প্রতিষ্ঠান। অর্থ ফেরাতে 38 ব্যাংকের সঙ্গে গভর্নরের বৈঠক। সহায়তা নেওয়া হবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের। চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কৃষক কার্ড দেব কৃষক ভাইদের জন্য। সেই কাজটি আমরা শুরু করেছিলাম। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি। ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে সেই হসপিটালকে আমরা 101 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেবো সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।
প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি, যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল, এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রামে দেশি বিদেশি বহু মানুষের বিনিয়োগের কলকারখানা আছে, আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের এই চট্টগ্রামের মানুষ ব্যবসার সাথে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্য অন্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। এবং যদি দেশে শিল্প কারখানা গড়ে উঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি, এবং ইনশাল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করেছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে শহীদ জিয়ার সময় এবং দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশে শিক্ষার ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছিল, দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছিল, দেশে ব্যবসা বাণিজ্য মিল কারখানা কিভাবে গড়ে উঠেছিল। আজকে আবারও আপনাদের সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়,
তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীর বহু দেশ আছে, যেই দেশগুলো আমাদের মতন আমাদের সাথেই স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দেশগুলো আজকে অনেক এগিয়ে চলে গেছে, কিন্তু বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশের উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়নে আজ আর কোনো বাধা মানব না। আজ আপনারা দেখেছেন যে এখানে সামান্য কয়েকজন মানুষকে আমরা দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। ঠিক যেভাবে আমরা চেষ্টা করছি যে মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে সহযোগিতা করার জন্য। কারণ প্রথমে যেই কথাটি বলেছি যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের জন্য রাজনীতি করে। বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের মানুষের জন্য রাজনীতি করে। কারণ সকল সময় বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে যে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই অনুষ্ঠানে আসুন আমরা একটি প্রতিজ্ঞা করি, আমরা একটি শপথ গ্রহণ করি যে দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আছেন আমার সাথে আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর আজকে দেখেছেন এই সরকার চট্টগ্রাম থেকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দিয়েছে। যেহেতু সরকারের চট্টগ্রামের 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, ইনশাআল্লাহ চট্টগ্রামের উন্নয়ন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সমগ্রভাবে সমগ্র চট্টগ্রাম ধীরে ধীরে যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা একটি কথা বলে থাকি, সেই জন্যই আমরা একটি স্লোগান দিয়ে থাকি, করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে। আসুন, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে বক্তব্যের এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর তুলে দেন। বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলায় জোর দেন সরকার প্রধান। জ্বালানি খাত নিয়ে যারা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চট্টগ্রামের বাহারছড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। যোগ দেন সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত সমাবেশে। বক্তব্যে দেশ নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে।
দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলায় জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজেদের মতন করে চলে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছিল তা সমাধানে সময় লাগবে, কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ক্ষতি করতে চায়। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময় জীবনমান ও ভাগ্য পরিবর্তনে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব, তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তারাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। মৌলভীবাজার সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশির। চুয়াডাঙ্গায় বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এদিকে সেপ্টেম্বর সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। প্রতিনিধি হিসাবে জনগণের একজন নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে ভোট হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই বছরে না হোক সামনের বছরের প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। তবে এই নির্বাচনের বিষয়ে সরকার কমিশনকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোই সেপ্টেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। 31 জুলাই ভোটার নিবন্ধনের শেষ সময় ধরে ইতোমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবশেষ হালনাগাদে 3,09,315 জন ভোটার বেড়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়েছে ইসি। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। স্থানীয় সরকার তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে 2টি ফর্ম কিনেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই।
এদিকে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে গত 21 জুন শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলী গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর 26 জুলাই রাতে তাকে আটক করে বিমান বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে। 2012 সালের এপ্রিল মাসে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার যে অভিযোগ আছে, সেই অভিযোগের সাথে সম্পৃক্ততার অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলাটা ইতিপূর্বে আসামি হিসেবে জিয়াউল হাসান গ্রেফতার ছিলেন। তদন্ত কর্মকর্তা তার তদন্তে আরো অগ্রগতি হওয়ার সুবাদে তিনি আবেদন করেছিলেন এবং তার এই আবেদনের প্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, সাময়িক বহিষ্কার করলেন প্রশাসককে। বরাদ্দ দেয়া সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকায় সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সৌদি আরব যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। বিকেলে ডনকে আদালতে তুলে সালমান শাহ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সালমান শাহ হত্যা মামলায় 11 আসামির তালিকায় ডনের নাম রয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা বিজিবির বাধার মুখে ভেস্তে গেছে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির। রোববার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেতিরি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে শূন্য রেখা থেকে ভারতের প্রায় 40 গজ অভ্যন্তরে অবস্থান নেয় 2 নারী ও 1 পুরুষ। পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে পরে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তার জোরদার করে বিজিবি। সতর্ক টহলে দেখা যায় বাহিনীর সদস্যদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের প্রায় 500 গজ অভ্যন্তরে মাগরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি।
বিজিবি জানায় রোববার ভোরে ভারতে প্রবেশ করে কয়েকজন চোরা কারবারি। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুলাউড়ার মুরাইছড়া বস্তি এলাকার বাসিন্দা তারা মিয়া। তবে পালিয়ে যান দলের অন্য সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। তারিফ রহমান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীজপুরে বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতা নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেন বিক্ষোভকারীরা। পুলিশি হেফাজতে থাকা কর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে রোববার বীজপুর এলাকায় যান মমতা। বিজেপির দাবি, রাজনৈতিক উস্কানি দিতে যাওয়ায় মানুষ প্রতিবাদ করেছে। তবে মমতার অভিযোগ, বিক্ষোভকারীদের প্রশ্রয় দিয়েছে পুলিশ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসককে সাময়িক বহিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। স্টেডিয়াম এলাকায় থাকা সব দোকানের চুক্তি বাতিল করে বিভিন্ন ক্লাবের নামে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি। স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই। প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই স্টেডিয়ামের চারপাশে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না, এবং এই অটোরিকশার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে। স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্তরা, দেশ নিয়ে চিনিমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কমিশনের। এবং হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা। 2 দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যা সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।